The Man Who Planted Trees, written by Jin Giono, Part 1. Dear students, Lesson 13, The Man Who Planted Trees. যে লোকটা গাছগুলো রোপণ করেছিল, রিটেন বাই জিন জিওনো। তো দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এই টেক্সটটি পড়ার আগে আমরা দ্য অথর জিন জিওনো সম্পর্কে একটু জেনে নিই। চলো। জিন জিওনো 1895 অ্যান্ড 1970। জিন জিওনো 1895 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1970 সালে মারা গিয়েছিলেন। ওয়াজ এ ফ্রেঞ্চ অথর হু wrote works of fiction mostly set in the Provence region of France. জিন জিওনো ছিলেন একজন ফরাসি লেখক যিনি উপন্যাসধর্মী রচনা লিখেছিলেন যেগুলির বেশিরভাগই ছিল ফ্রান্সের প্রোভেন্স অঞ্চলকে ঘিরে। His most noted works are The Horseman on the Roof, Two Riders of the Storm, etc. তার সবচাইতে বিখ্যাত রচনাগুলি হল দ্য হর্সম্যান অন দ্য রুফ আর টু রাইডার্স অফ দ্য স্টর্ম ইত্যাদি। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম হিজ ফেমাস ওয়ার্ক অফ দ্য সেম নেম। তো এই বর্তমান পাঠ্যটি গৃহীত হয়েছে ওই একই নামে লেখা তার একটি বিখ্যাত রচনা থেকে, which has been translated into English by Peter Doyle, যেটি ইংরাজিতে অনুবাদ করেছেন পিটার ডয়েল। তো জিন জিওনোর এই ছোট্ট পাঠ্যাংশটি একই নামের বিখ্যাত রচনা থেকে গৃহীত। তো ডিয়ার স্টুডেন্টস, পুরো পাঠ্যাংশটির 3টে ইউনিট আছে। তো আজ আমরা ফার্স্ট ইউনিট সম্পর্কে জেনে নিই। চলো। তো তোমরা খুব ভালো করে শোনো। About 40 years ago, I went on a long hike through hills absolutely unknown to tourists. তো কি বলছে দেখো, প্রায় 40 বছর আগে আমি পায়ে হেঁটে একটি লম্বা ভ্রমণে গিয়েছিলাম। তো হাইক বলতে বোঝায় পায়ে হেঁটে দীর্ঘ ভ্রমণ। থ্রু হিলস অ্যাবসোলিউটলি আননোন টু ট্যুরিস্ট। তো কি বলছে, পাহাড়ের মধ্যে দিয়ে, যেগুলি পর্যটকদের কাছে ছিল অজানা, বা পাহাড়ের মধ্যে দিয়ে যেগুলি পর্যটকরা কিছুই জানতো না। In that very old region where the Alps penetrate into Provence. তো কি বলছে দেখো, সেই পুরানো অঞ্চলে যেখানে আল্পস পর্বত গিয়ে প্রবেশ করেছে, কোথায়? যেখানে আল্পস পর্বত প্রবেশ করেছে ফ্রান্সের পুরাতন প্রদেশে। প্রোভেন্স শব্দের অর্থ দেখো, তোমাদের ওয়ার্ড নেস্টে ভালো করে লক্ষ্য করবে। প্রোভেন্স শব্দের অর্থ হচ্ছে যে ফ্রান্সের দক্ষিণ পূর্ব দিকের যে অঞ্চল বা যে রাজ্যগুলো, সেগুলোকে বলা হয় প্রোভেন্স। ইট কনসিস্টেড অফ ব্যারন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ড। এটা একটা অনুর্বর জায়গা। ব্যারন বলতে কি বোঝায়? অঞ্চলটা একটা অনুর্বর। অ্যান্ড মোনোটোনাস ল্যান্ড, এবং একটা একঘেয়েমি একটা জায়গা বা একটা অনুর্বর বৈচিত্র্যহীন একটা জায়গা। আর কনসিস্টেড অফ মানে হচ্ছে গঠিত হওয়া। তো
পুরো জায়গাটা একটা অনুর্বর এবং একটা বৈচিত্র্যহীন ভূমি দ্বারা গঠিত। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। তো বন্য ল্যাভেন্ডার ছাড়া এখানে আর কিছুই জন্মায় না বা জন্মাতো না। I was crossing this country and its widest part. আমি এই দেশের সবচাইতে চওড়া অংশ অতিক্রম করছিলাম। ওয়াইডেস্ট পার্ট বলতে বলছে আড়াআড়ি বা চওড়া অংশ, হ্যাঁ। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, এবং 3 দিন ধরে হাঁটার পর আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডিসোলেশন। তো 3 দিন ধরে হাঁটার পর আমি দেখলাম আমি পুরোপুরি একা। ডিসোলেশন বলতে কী বোঝায়? ডিসোলেশন বলতে বোঝায় আইসোলেশন, যাকে আমরা বলি নির্জনতা। 3 দিন ধরে হাঁটার পর কি দেখলো? 3 দিন ধরে হাঁটার পর আমি দেখলাম যে আমি পুরোপুরি একা। I was camped next to an abandoned village. একটি পরিত্যক্ত গ্রামের পাশে আমি শিবির বা একটা তাঁবু তৈরি করলাম। I had used the last of my water the day before and I need to find more. আগের দিনই আমার জলের শেষটুকু ব্যবহার করে ফেলেছিলাম, মানে জলের যেটুকু অংশ ছিল বা যেটুকু পরিমাণে জল ছিল আমি আগের দিনই ব্যবহার করে ফেলেছিলাম। অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, আর আমার আরও জল এখন খুঁজে বের করা প্রয়োজন ছিল, অর্থাৎ তার আরও জলের প্রয়োজন হলো। তো বলতে চাইছে যে গতকাল আমার খাওয়ার জল শেষ হয়ে গেছে এবং এখন আমার আরও জলের প্রয়োজন। These ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. গ্রামটির ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলি, রুইন্ড হাউসেস বলতে বোঝায় ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলি। তো ওই গ্রামের ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলি আমাকে মনে করালো যে একসময় নিশ্চয়ই সেখানে কোনো ঝর্ণা বা কুয়ো ছিল। স্প্রিং বলতে বোঝাচ্ছে ঝর্ণা, আর ওয়েল শব্দের অর্থ হচ্ছে কুয়ো। বাট ইট ওয়াজ ড্রাই। তো এখানে দেখো কি বলছে, না তার আগে একটা লাইন আছে, দেখো, দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং। বাস্তবিকই সেখানে একটি ঝর্ণাই ছিল। অ্যান্ড ইট ওয়াজ ড্রাই, কিন্তু সেটা ছিল শুকনো। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, জীবনের সমস্ত চিহ্নই মুছে গিয়েছিল, বা এখানে কোনো বা জীবনে সেখানে অদৃশ্য হয়ে গেছিলো, মানে কোনো প্রাণের অস্তিত্ব সেখানে ছিল না আর কি। তো এবার দেখো, ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে with plenty of sun, but on the shelterless lands high up in the sky the wind whistled continually. সেটি ছিল সুন্দর রোদে ভরা জুন মাসের একটি দিন, কিন্তু সেই মানে কি বলছে, বাট অন দিস শেল্টারলেস ল্যান্ড, কিন্তু সেই আশ্রয়হীন জায়গায়, হাই আপ ইন দ্য স্কাই, আকাশের অনেক উপরে, দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়ালি, বাতাস ক্রমাগত শীষ দেওয়ার মতো শব্দ করছিল। হুইসেল শব্দের অর্থ হচ্ছে শীষ দেওয়ার মতো শব্দ, হ্যাঁ। ইট সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্বড ডিউরিং ইটস মিল। ওই শব্দটি ছিল খাওয়ার সময় বিরক্ত হওয়া বন্য পশুর মতো, মানে
খাওয়ার সময় একটা বন্য পশুকে বিরক্ত করলে সে যেরকম আওয়াজ করে ঠিক সেই রকম আওয়াজ। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমাকে আমার শিবির সরিয়ে নিতে হয়েছিল। আফটার 5 hours অফ ওয়াকিং, 5 ঘন্টা হেঁটে, আচ্ছা কী বলছে দেখো, আফটার 5 hours অফ ওয়াকিং, 5 ঘন্টা হাঁটার পর, আই স্টিল হ্যাডন্ট ফাউন্ড ওয়াটার, আমি জলের সন্ধান পেলাম না বা আমি জল খুঁজে পেলাম না। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, এবং পাওয়ার কোনো আশাও দেখা গেল না। তো কি বলছে না, 5 ঘন্টা হাঁটার পর আমি কোনো জলের সন্ধান পেলাম না, কোনো কিছুই আমাকে কোনো জল খুঁজে পাওয়ার আশা দিল না। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করছি তোমরা ফার্স্ট পার্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখানে কিছু ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, দেখো হাইক। হাইক শব্দের অর্থ হচ্ছে ওয়াকিং লেন্দি ডিস্টেন্সেস, অর্থাৎ পায়ে হেঁটে যে দীর্ঘ ভ্রমণ তাকে বলা হয় হাইক করা। পেনাট্রেট, পেনাট্রেট কথার অর্থ কি? পেনাট্রেট কথার অর্থ হচ্ছে কোনো কিছুর গভীরে প্রবেশ, এক কথায় মনে রাখবা যে প্রবেশ করা। টু এন্টার ইনটু দ্য ইন্টেরিয়র অফ, কোনো কিছুর গভীরে গিয়ে প্রবেশ করাকে বলা হয় পেনাট্রেট। প্রভিন্স, এ ফর্মার প্রভিন্স অফ সাউথ ইস্টার্ন ফ্রান্স, দক্ষিণ পূর্ব ফ্রান্সের যে রাজ্যগুলি সেগুলোকে বলা হয় প্রভিন্স। ব্যারন, অ্যান এমটি অ্যান্ড ফ্রুটলেস স্পিচ অফ ল্যান্ড, অনুর্বর জমি, অর্থাৎ যেখানে ফল বা চাষের ফসল হয় না সেই জায়গাগুলোকে বলা হয় অনুর্বর বা ব্যারেন বা নিষ্ফলা জমি যাকে বলা হয়। ডিজোলেশন শব্দের অর্থ কি? ডিজোলেশন শব্দের অর্থ হলো নির্জনতা, যাকে আমরা ইংরেজিতে বলি লোনলিনেস, হ্যাঁ, আইসোলেশন, এগুলোকে বলা হয় নির্জনতা। তো ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করছি তোমরা ফার্স্ট পার্টটা খুব ভালোভাবে পড়তে পেরেছো। ফার্স্ট পার্টটা পড়া হয়ে গেলে তোমরা সেকেন্ড পার্টটা দেখবে এবং ওর অর্থগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে।